নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করলাম প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চোর বলা যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে অপমান করা যায়, আন্দোলন করা যায় তার বিরুদ্ধে, কিন্তু কিছুতেই হারানো যায় না। কেন? কখনো কখনো মানে অধীর চৌধুরীর সাথে গোপন আঘাত করা যায়, আবার কখনো সিপিএম এর 22.5% ভোট বিজেপির পায়ে অর্পণ করা যায়, মুসলিম ভোট কাটতে নামিয়ে দেওয়া হয় আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে। কিন্তু সবই তো করা গেল, মাঠে মারা গেল সব, কিছুতেই হারানো গেল না মমতা ব্যানার্জিকে। উল্টে সিপিএম এর সাথে অলিখিত আঁতাত করবার ফল হলো উল্টো, সিপিএম হয়ে গেল শূন্য আর বিজেপি 200 পার করতে গিয়ে 77-এই আটকে গেল। আইএসএফ কোনো মতে একটা আসন পেয়ে মান রক্ষা করলো, যদিও তাদের দাবি ছিল যে 40টা আসনে আইএসএফ জিতে যাবেই, এমনটাই দাবি করেছিলেন আব্বাস সিদ্দিকী। এভাবেই ভোটের বাজনা বাজলে একদল ব্যান্ড পার্টি বেরিয়ে পড়ে রাস্তা জুড়ে। তারা নানা অভিযোগ আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তারা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গরুচোর বলে, বালিচোর বলে, কয়লা চোর বলে। আবার ঠেলায় পড়লে সেই অভিষেক ব্যানার্জিকেই বিদেশে পাঠিয়ে দেশের মান রক্ষা করতে হয়। বাংলাতেও কিন্তু বেজে গিয়েছে ভোটের বাজনা। রেডি ব্যান্ড পার্টির দল, ভাড়া করা ব্যান্ড পার্টির দল উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে বাংলায়। সেই একই সুর, সেই একই বাজনা, সেই একই তাল, সেই একই লয়। পিসিচোর, ভাইপোচোর, গোটা তৃণমূলটাই ডুবে আছে আকণ্ঠ দুর্নীতিতে। ব্যান্ড পার্টির লাইভ শো দেখা যাচ্ছে টেলিভিশন চ্যানেলে আর ইউটিউবে। সন্ধে নামতে না নামতেই বসে যাচ্ছে টেলিভিশন চ্যানেলে খাপ পঞ্চায়েত। গোষ্ঠী উদ্ধার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল দলের। বিগত কয়েক বছর ধরে এই রকমই দৃশ্য আমরা ক্রমাগত দেখে আসছি। তারপর আসছে সেই নির্বাচনের দিন। আগে থেকেই মরা কান্না শুরু হয়ে যাচ্ছে বিরোধী দলের। তারপর ফল প্রকাশের পর দেখা যায় কেউ 200 পার করতে গিয়ে 77, আর কেউ অষ্টম বামফ্রন্ট করতে গিয়ে অষ্টরম্বা হয়ে খালি হাতেই বাড়ি ফিরছে। এটা যেন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা করে ভোট আসে আর একটু একটু করে বড় হয় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। তৃণমূলের ভোট শতাংশ কমানো তো যাচ্ছেই না, উল্টে প্রতিবারই প্রত্যেক নির্বাচনেই কিছু হলেও তার বেড়েই চলেছে। তারপরও ভোট বলে কথা, ভোট পাখিরা তো উড়ে আসবেই। তারা হিন্দিতে গরম গরম ভাষণ দেবে, কর্মীদের চাঙ্গা করতে 200 পারের মতন বাতেলাবাজি করবে, তারপর ফিরেও যাবে। অতি উৎসাহী কর্মীরা ভোটের টিকিট পেতে কামড়াকামড়ি করবে, মারামারি করবে, টেবিল চেয়ার ভাঙচুর করবে নিজেদের দলেরই। নেতাদের ছবিতে জুতো পেটা করবে। আর যারা এসব কিছুই করবে না, তাদের হাতে কিছু পয়সা কড়ি গুঁজে দিয়ে বুথে বসানোর চেষ্টা করা হবে। বুথ স্তরে সংগঠন গড়ে তোলার কোনো আগ্রহই বিরোধী দলের মধ্যে দেখা যায়নি এবং এখনো যাচ্ছে না। বরং তারা বেশি নির্ভর হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া আর টেলিভিশনে। ভাবখানা এমন যে সোশ্যাল মিডিয়া আর টেলিভিশন দেখেই লোক ভোট দিতে যাবে। রাস্তাঘাট, আলো, জল, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী এগুলোকে ফিরেও তাকাবে না। সবাই ওই টেলিভিশন পর্দায় চোখ রাখবে আর সোশ্যাল মিডিয়া দেখবে। তার ফলেই নাকি ভোটের বৈতরণী পার হয়ে যাবে। এরকম মানসিকতা নিয়ে পশ্চিমবাংলার ভোটে লড়তে গেলে যা হবার তাই হচ্ছে বিরোধীদের সাথে। তার তৃণমূল কি একেবারে ধোয়া তুলসী পাতা? তাদের গায়ে কি কোনো কাদা নেই? তারা কি দুর্নীতিতে যুক্ত না? তোলাবাজি কি তারা করে না? সব করে। তারপরেও তারা কিন্তু নিবিড় সংগঠনটা করতে পেরেছে। 365 দিন মানুষের পাশে থাকে তারা। আর বিরোধীদের আমরা দেখতে পাই শুধু ভোট এলেই। এখানেই একটা বড় তফাৎ হয়ে যাচ্ছে বিরোধীদের সাথে তৃণমূল কংগ্রেসের। পশ্চিমবাংলায় নির্বাচনে জিততে হলে প্রথম অস্ত্র হওয়া উচিত উন্নয়ন, আর দ্বিতীয় অস্ত্র এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র যেটা প্রয়োজন তা হলো বুথ স্তরে সংগঠন। বিরোধীদের হাতে এই দুই অস্ত্রের কোনোটাই কিন্তু মজুত নেই। তারা অপারেশন সিন্দুর নিয়ে বলবে, তারা বন্দে ভারতের কথা বলবে, চেনাব সেতুর কথা বলবে, কিন্তু রুটি কাপড়া মকানের কথা বলবে না। 100টা স্মার্ট সিটির কথা বলবে, 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলবে, মাথার উপরে ছাদ, পেটে দুমুঠো ভাত আর 2 হাতে কাজের কথা তারা কেউ বলবে না।
তৃণমূল কাজকর্ম দিতে পারুক বা না পারুক দুমুঠো ভাতের ব্যবস্থা করেছে বাড়ি বাড়ি। মহিলাদের হাতে সামান্য হলেও কিছু টাকা পৌঁছে দিচ্ছে তারা প্রতি মাসে। এটাই গ্রাম বাংলার কাছে অনেক বড় ব্যাপার। গ্রামীণ বাংলার কাছে এই প্রতি মাসে 1000-1200 টাকা অনেক অনেক বড় ব্যাপার, যেটা শহরে বসে আন্দাজি করা যাবে না। বিরোধীদের যত আন্দোলন, যত আস্ফালন, সবটাই কিন্তু ওই শহর কেন্দ্রিক, বলা ভালো কলকাতা কেন্দ্রিক। গ্রামের দিকে এই বিরোধী দলের নেতাদের খুব একটা দেখতে পাওয়া যায় না। বড় বড় মিছিল হোক বা মিটিং হোক, তখন তাদেরকে দেখা যায়। কিন্তু মানে ইত্যাদি না, এইসব না থাকলে, মিছিল মিটিং না থাকলে এই নেতাদের পায়ের ধুলো গ্রামের মাটিতে পড়ে না। উল্টো দিকে তৃণমূলের ছোট বড় মেজ কুচো যত নেতা আছে তারা সারাক্ষণ ছুটে বেড়াচ্ছেন রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। এই যে নেতাদের নাগালের মধ্যে পাওয়ার সুবিধে অসুবিধের কথা জানানো, এটা বিরোধী দলের কর্মীরা কিছুতেই পায় না। দেখুন, সব দলের মধ্যেই অভাব অভিযোগ থাকে, ক্ষোভ বিক্ষোভ থাকে। নেতারা ছুটে গেলে সে ক্ষোভ কমে, প্রশমিত হয়। নেতারা মানে দুপক্ষকেই শান্ত করার চেষ্টা করেন। বিজেপির নেতা মানে যারা কর্মী, পাড়ার কর্মী, গ্রামের কর্মী, তারা কিন্তু নেতাদের দেখা পায় না। ফলে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভটা বাড়তেই থাকে। নেতাদের সাথে দেখা করতে হলে তাদের কলকাতায় ছুটে যেতে হয়। বিপদে আপদের দিনে নেতারা পাশে থাকে না। ফলে বুথ স্তরে যে সংগঠন গড়ে ওঠার কথা ছিল গত 12 বছরে, তার বিন্দু মাত্র প্রসার ঘটাতে পারেনি ভারতীয় জনতা পার্টি। সিপিএম এর কিন্তু আজও আজও বুথ স্তরে সংগঠন আছে। সব বুথে অন্তত একজন করে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা তারা আজও রাখে। কিন্তু হাতে নেই উন্নয়ন। বিগত 34 বছরে যতটা উন্নয়ন তারা করেছে বাংলার, তার থেকেও বেশি ক্ষতি করেছে বাংলার। করেছে খুন খারাপি, মানুষের ওপর অত্যাচার, জমি কেড়ে নেওয়া, পুকুরে বিষ ঢেলে দেওয়া, ক্যাডার ছাড়া কাউকে চাকরি না দেওয়া। এই সীমাহীন অত্যাচারের কথা বিগত 14 বছরে মানুষ তো ভোলেনি, বরং আগামী কত দশক তা ভুলবে না তা বোঝা যাচ্ছে না। যে দগদগে ঘা সিপিএম করে দিয়ে গিয়েছে তা সারাতে আমার ধারণা অন্তত 50 বছর তো লাগবেই। ওদিকে যেহেতু বিজেপির কাছে কেন্দ্রীয় সরকার আছে, কেন্দ্রীয় এজেন্সি ইত্যাদি মানে সব আছে, অর্থ আছে উন্নয়ন করবার মতন, তার কিছুই ব্যবহার না করে তারা শুধুমাত্র তৃণমূল আর সিপিএম থেকে নেতা ভাঙাতে ব্যবহার করলো শুধু এজেন্সিকে। এজেন্সিকে শুধু ব্যবহার করলো নেতা ধরতে, মানুষের কাছে পৌঁছতে তারা কিন্তু কোনো রকম উদ্যোগ নিল না। ধরা যাক শুভেন্দু এখন যে কথা বলছে, এই যে অন্নপূর্ণার ভান্ডার তারা সব মহিলাদের 3000 টাকা করে দেবে। যদি এই টাকাটা আগে থেকেই দিত, যদি এই টাকাটা বিজেপি সরকার কেন্দ্রে আসার সঙ্গে সঙ্গেই দেওয়া শুরু করত 3000 টাকা করে প্রত্যেক মহিলাকে, তাহলে কি তৃণমূলের বিজয়রথ মুখ থুবড়ে পড়তো না? বিজেপি মানে যদি বড় ব্যবসায়ীদের কাছ থেকে মানে ইনভেস্ট করার জন্য বলতো, মানে বিজেপি যত বড় ব্যবসায়ী আছে তাদের ইনভেস্ট করতে গুজরাটে বলে, যদি বাংলাতেও করতে বলতো, তাহলে কি আজকের এই ছন্ন ছাড়া বিজেপিকে দেখতে হতো বাঙালিকে? আমরা দেখলাম এখানকার বিজেপি নেতারা দিল্লির দরবার করতে গেলেন ইন্ডাস্ট্রির জন্য নয়, এখানকার গরিব মানুষের 100 দিনের কাজের টাকা আটকে দিতে, মানুষ যাতে সরকারি প্রকল্পের মাধ্যমে পাকা বাড়ি না পায় তার পাকাপোক্ত বন্দোবস্ত করতে। আর এই রাজ্যে বসে সনাতন কীর্তন মানে সনাতনী কীর্তন গিয়ে বেড়ালেন তারা। কীর্তনে কি পেটের ভাত জোটে? বেকারদের চাকরি হয়? অর্থাৎ যে পথে মানে এগোনোর দরকার ছিল বিজেপি হাঁটলো ঠিক তার উল্টো পথে। নাগরিকত্ব দেওয়ার অধিকার থাকা সত্ত্বেও একজন মতুয়া সম্প্রদায়ের মানুষকেও তারা নাগরিকত্ব কিছু তো দিল নাই, উল্টে অনুপ্রবেশকারীদের ধরে পুশব্যাক করাচ্ছে তারা, হিন্দু মুসলিম নির্বিশেষে। আবার অনুপ্রবেশের জন্য বিএসএফ তথা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব এড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকেই দায়ী করে নিজেদের দায় এবং দায়িত্ব সবটাই এড়াতে চাইছে। যে উত্তরবঙ্গের মানুষ উজাড় করে বিজেপিকে ভোট দিল বামেদেরকে ভুলে গিয়ে, সেখানকার মানুষ পেল কি? চা বাগানগুলো খোলা অথবা চায়ের বৈদেশিক মার্কেট বিস্তৃত করবার সব সুযোগ দেশের বাণিজ্য দপ্তরের হাতে ছিল। দার্জিলিং চায়ের নামও ছিল বিশ্বজুড়ে। সেই মার্কেটে অপেক্ষাকৃত খারাপ কোয়ালিটির চা দিয়েও তা গিলে ফেলল চীন। আর আমাদের বাণিজ্য মন্ত্রক, বিদেশ মন্ত্রক তারা তাকিয়ে তাকিয়ে দেখলো যে আমাদের দার্জিলিং চা একটু একটু করে কি করে সারা বিশ্বে পিছিয়ে পড়েছে।
চীন খেয়ে নিল চায়ের মার্কেট বিশ্বের, আর খেয়ে নিল শ্রীলঙ্কা। আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম। আমরা মন দিলাম কার উন্নয়নে, কোন উন্নয়নে? আদানির উন্নয়নে, আম্বানির উন্নয়নে। আম্বানি আদানি তো আর চায়ের ব্যবসা করে না। যেদিন আদানি বা আম্বানি চায়ের ব্যবসা করবে, দেখবেন ভারতবর্ষের দার্জিলিং চা বা আসাম চা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই সরকারের সৌজন্যে। পর্যটনের প্রসারে তারা দার্জিলিং এর বদলে গুজরাটকেই বেছে নিয়েছিল, আপনাদের মনে থাকবে। সেখানেই বল্লভভাই প্যাটেলের বিশাল আকায় মূর্তি প্রতিষ্ঠা করলো তারা। বুলেট ট্রেন শিলিগুড়ি কলকাতার বদলে চালু হতে চলেছে আহমেদাবাদ আর মুম্বাইয়ের মধ্যে। কেন্দ্রীয় সরকারের তরফে বাঙালিদের জন্য কিছু তো করা হয়নি, উল্টে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে বাঙালি দেখলেই বাংলাদেশি দাগিয়ে মারপিট করা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বাংলা থেকে নির্বাচিত 12 জন বিজেপি সাংসদের মধ্যে একজনকেও প্রতিবাদ করতে দেখেছেন? না, দেখেননি। সংসদের ভিতরে বা বাইরে কোথাও দেখেননি। শুভেন্দুও একেবারে সেলোটেপ লাগিয়ে বসে আছেন এই বিষয়ে। বাংলার ভোটে জেতার জন্য বিজেপি এখন পর্যন্ত কিছুই করে উঠতে পারেনি। তারপরেও ভোটের বাজনা বাজতেই তারা চলে আসেন নাচতে নাচতে। নাচতে নাচতে তারা পশ্চিমবাংলায় চলে আসেন। কদিন খুব বাজে ড্রাম, ট্রাম্পেট, কাড়া না কাড়া, তারপর ভোট মিটলেই ব্যাক টু প্যাভিলিয়ন। দীর্ঘ শীত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। বামপন্থীরা তবু আরজিকর, শিক্ষক নিয়োগে দুর্নীতি দেখলে সানাই ডুকি তবলা ইত্যাদি নিয়ে কদিন নাচন কদন করেন, বেশ পথনাটিকা হয়। পিছন থেকে আন্দোলনকে অক্সিজেন দেন। কিন্তু সিপিএমেরই কৌস্তব চ্যাটার্জি, সুশান্ত ঘোষের মতন লোক আছে, তারা এমন কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে ফেলেন যে সব কিছুতেই জল পড়ে ঠান্ডা হয়ে যায়। ফলে এভাবেই যদি বিরোধী শিবির চলতে থাকে 2026 কেন, 3026-এও তাদের অবস্থানের কোনো নড়নচড়ন হবে না। তাই আবার বলছি, শেষ করার আগে একটা কথা বলি আরেকবার, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা যায়, ডাকাত রানী বলা যায়, সারদা রানী বলা যায়, লেডি কিম বলা যায়, কিন্তু কিছুতেই তাকে হারানো যায় না। আজ এই পর্যন্তই। রাত্রিবেলা রাত 8টার সময় আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনছি কৌস্তব চ্যাটার্জিকে নিয়ে। বামপন্থী নেতা কৌস্তব চ্যাটার্জি তার অশ্রাব্য ভাষা তিনি টেলিভিশন চ্যানেলে বলেছেন, এবং বলেছেন কাকে? অনির্বাণ ব্যানার্জি আইনজীবীকে। আমরা হাজির করব অনির্বাণ ব্যানার্জি এবং এই কৌস্তব চ্যাটার্জিকে নিয়ে স্টোরি করা অনিন্দ্য চৌধুরীকে। আজ রাতের অনুষ্ঠানটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখতে ভুলবেন না। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।